আমার অষ্টম শ্রেণীর ছাত্ররা, আশা করি তোমরা ভালো আছো। তা তোমাদেরকে আমি তাপের যে চ্যাপ্টারটা পড়াতে শুরু করেছিলাম, দেখো আগের দিন শুধু পড়িয়েছি তাপ কাকে বলে, তাপমাত্রা কাকে বলে, কিভাবে তাপ এবং তাপমাত্রাকে মাপা হয়, মানে কোন যন্ত্রের সাহায্যে, সেগুলো সম্পর্কে বলেছি, পার্থক্য বলেছি, নিশ্চয়ই তোমরা করে ফেলেছো। এখন যেটা আমি পড়াবো সেটা হচ্ছে কি পদার্থের আপেক্ষিক তাপ। দেখো সেই জন্য আমি হেডলাইন করেছি লাল কালিতে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, পদার্থের আপেক্ষিক তাপের ধারণা। তা একটা বিষয় প্রথমে আমি শুরু করি, যে তোমরা জানো যে কোনো বস্তুর যদি উষ্ণতা বাড়াতে হয় তাহলে কি হবে, বস্তুকে তাপ দিতে হবে, তাই তো? তাহলে কোনো বস্তুর উষ্ণতা যদি বাড়াতে হয় তাহলে বস্তুকে তাপ দিতে হবে। এখন তাহলে বস্তু কর্তৃক গৃহীত তাপ তাহলে কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে, সেইটা প্রকৃত পরীক্ষার সাহায্যে জানা যায়। কি সেটা তাহলে, যে বস্তু কর্তৃক গৃহীত তাপ যে যে বিষয়ের উপর নির্ভর করে সেটা হলো কি, বস্তুর ভর এম, বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণ টি, অর্থাৎ বস্তুর প্রাথমিক উষ্ণতা T1 থেকে বাড়িয়ে যদি T2 করা হয়, অর্থাৎ তাহলে কি উষ্ণতা বৃদ্ধি কত হলো, T2 মাইনাস T1, মানে সেইটাকে পার্থক্যটাকে আমি টি ধরলাম। তাহলে বস্তুর উষ্ণতা বৃদ্ধির পরিমাণের উপর নির্ভর করবে। আর একটা বিষয়ের উপর নির্ভর করে, 3 নম্বর পয়েন্টে দেখো লিখেছি, বস্তুর উপাদানের প্রকৃতি এর উপর, তাই তো? এই যে লোহা, তামা, নিকেল, বুঝতেই পারছো এদের প্রত্যেকের উপাদান আলাদা। আবার জল, কার্বন ডাই অক্সাইড, কেরোসিন, বেঞ্জিন, এদেরও উপাদান যে যার সব আলাদা। তাহলে এই হচ্ছে উপাদানের প্রকৃতির উপর নির্ভরশীলতা। ঠিক আছে, এখন আমি এই ব্যাপারটা বুঝতে গেলে দেখো একটা ছোট পরীক্ষার মাধ্যমে ঘটনাটাকে আমি বুঝিয়েছি। সেটা কি না, দেখো আমি লিখেছি কি, যে ধরা যাক কি বলতো, আমি এটা ছোট একটা পরীক্ষা করেছি। এম গ্রাম জলের উষ্ণতা T°C বাড়াতে তাপ লাগছে কত, কিউ একক, তাই তো? দেখো লিখেছি, গ্রাম জলের উষ্ণতা T°C বাড়াতে তাপ লাগে কত, কিউ একক, তাই তো? তা কিউ ক্যালোরি হতে পারে। আবার কি, 2m গ্রাম জলের উষ্ণতা, দেখতে পাচ্ছ 2m গ্রাম জলের উষ্ণতা ঠিক একইভাবে T°C বাড়াতে তাহলে কত তাপ লাগবে, তাহলে 2Q লাগবে, তাই তো? সাধারণ বুদ্ধি তাই তো বলে। তাহলে দ্বিগুণ পরিমাণ জলের উষ্ণতা বাড়াতে নিশ্চয়ই দ্বিগুণ পরিমাণ তাপ লাগবে। আবার 2m গ্রাম জলের উষ্ণতা 2T, অর্থাৎ কি উষ্ণতাও আমি দ্বিগুণ করে দিয়েছি, তাহলে তখন 2T বাড়াতে কত তাপ লাগবে, তাহলে বুঝতেই পারছো 2 × 2Q সমান হচ্ছে 4Q একক পরিমাণ তাপ লাগবে, তাই নাকি? এখন দেখো যে তিনটে বিষয়, আমি লিখেছি কি ABC, তিনটে বিষয়কে বুঝিয়েছি। এখন এই তিনটে বিষয়কে আমি একটু দেখো ফের লিখেছি, কি বলেছ, এই তিনটে বিষয়কে নিয়ে একটা অনুপাত করেছি। দেখো সেই জন্য আমি এই বিষয়টাকে কি লিখেছি, তাহলে জল কর্তৃক গৃহীত তাপ বা বর্জিত তাপ বাই জলের ভর ইন্টু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। তাহলে এই দুটোকে আমি একটা রেশিও করেছি, অর্থাৎ অনুপাত করে দেখাচ্ছি আর কি, যে কীরকম হয়, যে কি আসে দেখি। তাহলে জল কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ বাই জলের ভর ইন্টু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস। তাহলে এই যে, তাহলে জল কর্তৃক গৃহীত তাপ কত ছিল, কিউ, আর জলের ভর ছিল কত, এম, উষ্ণতা বৃদ্ধি ছিল টি প্রথম ক্ষেত্রে, তাহলে হলো কত, কিউ বাই এম টি। আবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, দ্বিতীয় ক্ষেত্রে জলের ভর ছিল কত, 2m, আর উষ্ণতা বৃদ্ধি ছিল টি, আর তাহলে কি গৃহীত তাপ তাহলে কত ছিল, 2Q। তাহলে আবার করলাম, তাহলে গৃহীত বা বর্জিত তাপ, অর্থাৎ এক্ষেত্রে গৃহীত তাপ 2Q/2m × T, তাহলে আর 2 আর 2 কেটে গেল, তাহলে পড়ে রইল কত, Q/mt। দেখো আগেরটাও ছিল কি, Q/mt, আমি গোল করে ঘিরে দিয়েছি দেখো। আবার তৃতীয় পরীক্ষাটা অনুযায়ী দেখো, তাহলে তৃতীয় পরীক্ষা অনুযায়ী জলের ভর ছিল 2m এবং উষ্ণতা বৃদ্ধি ছিল কত, 2T, আর গৃহীত তাপ ছিল কত, 4Q। তাহলে 4Q/2m × 2T, তাহলে আবার সেই কাটাকুটি হয়ে কত হলো, Q/mt, তাই হলো না? দেখো তাহলে প্রত্যেক ক্ষেত্রে কিউ হচ্ছে মানে গৃহীত তাপ বাই উষ্ণতা বৃদ্ধি ইন্টু ভর, তাহলে এর অনুপাতটা কত হচ্ছে, Q/mt, তাই নয়? তাহলে দেখো, মানে এরপর আমি কি লিখেছি, আমি একটুখানি এখানটা একটা মন্তব্য লিখেছি কি, সুতরাং তিনটি ঘটনা থেকে বোঝা যায় কি, সেটা বোঝা যায় একটি নির্দিষ্ট পদার্থের জন্য, তাই তো? একটি নির্দিষ্ট পদার্থের জন্য, এক্ষেত্রে আমি জল নিয়েছি, তাহলে এই যে অনুপাতটা,
কি না তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণ বাই ভর ইন্টু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের মান কি হবে সর্বদা একই থাকে, তাই তো। তাতে কি হলো, বস্তুর ভর এবং উষ্ণতা বৃদ্ধির মান যাই হোক না কেন, তাই হলো না। তাহলে কি বললাম, তাপ গ্রহণ বা বর্জনের পরিমাণ বাই বস্তুর ভর ইন্টু উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, এই অনুপাতের মান কি হচ্ছে প্রতি ক্ষেত্রে সমান হচ্ছে, তাতে বস্তুর ভর এবং উষ্ণতা বৃদ্ধি যাই হোক না কেন, তাই তো। তাহলে এই অনুপাতের মানটাকে আমি এখানে কে ধরছি, বোঝা গেল ব্যাপারটা। এই অনুপাতের মানটাকে আমি কে ধরেছি, সেই জন্য লিখেছি দেখো, এখন ধরি জলের ক্ষেত্রে এই মান হলো কে, অর্থাৎ কি কিউ বাই এমটির মান ধরছি আমি কে। কিন্তু দেখো একটা কথা, যদি পদার্থ আলাদা হয় তাহলে কিন্তু কে এর মান পাল্টে যাবে। এরপর দেখো আমি একটু ছোট অঙ্ক করেছি, দেখো লিখেছি কি, এখন এখন তাপ পরিমাপের একক অনুসারে, এখন তাপ পরিমাপের একক অনুসারে মানে এবার আমাকে হচ্ছে কি একক পরিমাণ তাপের একটা সংজ্ঞা দিতে হবে। একক পরিমাণ তাপের সংজ্ঞা আমি লিখেছি কি, যদি 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সি বাড়াতে যে তাপ লাগে তাকে এবার কি বলেছি আমি, একক পরিমাণ তাপ। জলের ক্ষেত্রে এই একক পরিমাণ তাপকে আমরা বলছি দেখো, হ্যাঁ, একে আমরা 1 ক্যালোরি বা 1 ক্যাল হিসাবে আমরা ধরে নিয়েছি, তাই তো। জলের ক্ষেত্রে কি বললাম, তাহলে 1 গ্রাম জলের উষ্ণতা বাড়াতে যে পরিমাণ তাপ লাগছে তাকে আমরা বলছি কি 1 ক্যালোরি, এটা ধরে নেওয়া হলো। তাহলে এইভাবে তাপের একক নির্বাচন করে তাহলে জলের ক্ষেত্রে যে মান পাওয়া যায় সেটা এবার তোমাদেরকে আমি দেখাচ্ছি, দেখো সেটা তোমাদেরকে এখানে দেখাচ্ছি, এই যে এবার দেখে নাও। তাহলে কি পেলাম আমরা, দেখো মানটা, তাহলে আমরা কি পেয়েছি আগে, কে ইকাল টু কিউ বাই এমটি থেকে পাচ্ছি কি কিউ ইকাল টু কে এমটি, তাই তো। এখন দেখো এম সমান 1 গ্রাম, টি সমান 1 ডিগ্রি সি হলে জলের ক্ষেত্রে তাহলে কি হবে, কিউ এর মান হবে কত, 1 ক্যালোরি, তাই তো। এইবার আমি কি হচ্ছে যে মানগুলো বসিয়ে দিয়ে এবার কেটারকে আমি বার করছি। তাহলে কে সমান কত হলো, 1 ক্যাল বাই 1 গ্রাম ইন্টু 1 ডিগ্রি সি, তাহলে কে এর মানটা হচ্ছে কত জলের ক্ষেত্রে 1 ক্যালোরি বাই গ্রাম ডিগ্রি সেলসিয়াস, তাই নাকি। তাহলে জলের ক্ষেত্রে এই মান, এই কে ধ্রুবকের মানটা আমরা পেয়ে গেলাম। এই ধ্রুবককে বলা হয় কি জলের আপেক্ষিক তাপ বা স্পেসিফিক হিট। মনে রাখতে হবে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে কে এই ধ্রুবকের মান বা আপেক্ষিক তাপের মান কিন্তু আলাদা হয়ে যাবে, মনে রাখবে বিষয়টা। জলের ক্ষেত্রে এই মানটা আমি বার করলাম। এরপর দেখো কি লিখেছি, কোনো পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক তাপের মান থেকে পদার্থটির তাপ ধারণ ক্ষমতা সম্পর্কে জানা যেতে পারে। বোঝা গেল ব্যাপারটা, মানে সে কতক্ষণ ধরে তাপকে ধরে রাখতে পারে আপেক্ষিক তাপের মান থেকে কিন্তু জানা যেতে পারে। এখানে একটা গুরুত্বপূর্ণ কথা লিখেছি কি বলতো, যে পদার্থের ক্ষেত্রে আপেক্ষিক তাপের মান যত বেশি সাধারণভাবে তার তাপ ধারণ ক্ষমতা তত বেশি হয়। অন্যান্য বিভিন্ন তরল অপেক্ষা জলের আপেক্ষিক তাপের মান সব থেকে বেশি হয়। তাই কি হয় বলতো, ওই যে ডাক্তারবাবুরা ব্যথা বেদনার ক্ষেত্রে সেক দেওয়ার জন্য সেই যে ওয়াটার ব্যাগ বলেন না, হট ওয়াটার ব্যাগ ব্যবহার করতে, সেইটাকে বলা হয় সেক দেওয়ার ব্যাগ আর কি। তাহলে সেক দেওয়ার ব্যাগে বা বোতলে জলকে কিন্তু তরল হিসাবে আমরা ব্যবহার করি। এর ফলে কি হয়, ধরো তাহলে জলের আপেক্ষিক তাপের মান বেশি হওয়ার ফলে জল যেমন গরম হতেও একটু বেশি সময় নেয়, আবার ঠান্ডা হতেও বেশি সময় নেয়, অর্থাৎ তার কি হচ্ছে তাপ ধারণ ক্ষমতা বেশি, তাই তো। এইবার দেখো আমি একটুখানি এখানে লিখেছি কি, সিজিএস পদ্ধতিতে তাহলে আমরা কি পেলাম কি জলের আপেক্ষিক তাপের মান 1 ক্যালোরি বা 1 ক্যালোরি, তাই তো। এবং এককটা তাহলে কি হলো, গ্রাম বাই ডিগ্রি সেলসিয়াস। এসআই পদ্ধতিতে এই মানটা কত হচ্ছে দেখো, আমি এখানে দেখিয়ে দিয়েছি, এটা বইয়েতে তোমাদের নেই, 4200 জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। দেখো বরফ কিন্তু H2O মানে জল দিয়েই তো তৈরি, কিন্তু বরফের ক্ষেত্রে মানটা কত হয়েছে, 2100 জুল কেজি ইনভার্স কে ইনভার্স, এটা তোমরা মনে রাখবে, তাই তো। দেখো তাহলে কি হচ্ছে, একই পদার্থ দুটো বিভিন্ন রূপে গেলে তাদের আপেক্ষিক তাপের মান পাল্টে যাচ্ছে, তাই তো। আবার দেখো আমি একটা ভ্যালুকে লিখেছি কি, সিজিএস পদ্ধতিতে তামার আপেক্ষিক তাপের মানটা আমি দিয়েছি 0.09, এই মানটা তোমাদের আমি বলছি তোমরা পরীক্ষার জন্য পড়বে। তাহলে আমরা শিখলাম কি আপেক্ষিক তাপ, তাই তো, আপেক্ষিক তাপের ধারণাটা পেলাম।
তাহলে এবার আপেক্ষিক তাপকে আমি একটু সংজ্ঞা দিয়েছি, কি বলতো? দেখো লিখেছি কি, কোনো পদার্থের একক ভরের 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকেই ওই পদার্থের আপেক্ষিক তাপ, আমি আপেক্ষিক তাপকে দেখো কী হিসেবে লিখেছি, দেখো তা দিয়ে লিখেছি, তাই তো? তাকেই ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে, তাই তো? একে এস দ্বারা আমরা কিন্তু চিহ্নিত করি। তা এখন তাহলে পদার্থের আপেক্ষিক তাপ আমাদের জানা হলো। এখন দেখো একটা বিষয় কি, যে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ যদি কিউ হয়, তাহলে আমরা তাকে এই ভাব করে প্রকাশ করতে পারি। তাহলে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ কিউ সমান এম এস ইন্টু কি হচ্ছে T2 - T1, অর্থাৎ উষ্ণতার পার্থক্য। তাহলে তোমাদেরকে আমি এই পর্যন্ত বললাম। পরের ভিডিওতে আমি আবার কিভাবে অন্য পদার্থের আবার আপেক্ষিক তাপ নির্ণয় করা হয় সেটা সম্পর্কে বলবো।